হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা খুব সহজভাবে আলোচনা করব দানপত্র এবং উইল, এবং তার সাথে আমরা আলোচনা করব রিলিজ ডিডের সম্বন্ধে। আমরা আজকের খুব সহজভাবে বুঝে নেব যে একজন ব্যক্তি যখন তার প্রপার্টিটাকে ট্রান্সফার করতে চায় তখন তার কোনটা করা সব থেকে বেশি ভালো হবে। সে উইল করবে, নাকি গিফট ডিড করবে, নাকি রিলিজ ডিড করবে, এবং এই তিনটের মধ্যে যে পার্থক্য আছে আমরা খুব সহজভাবে আজকের বুঝে নেব। প্রথমেই আমরা জেনে নেব উইলের কথা। এই উইল কিন্তু প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে একটা কার্যকারী মাধ্যম হিসাবে ধরা হয়। তো যখন কোনো ব্যক্তি উইলের মাধ্যমে তার প্রপার্টি ট্রান্সফার করে তখন কিন্তু সেই ব্যক্তির মৃত্যুর পরেই কিন্তু সেই উইলটা কার্যকারী হয়। তো উইল করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু প্রপার্টির ওনারশিপটা ট্রান্সফার হয় না। কোনো ব্যক্তি যখন উইল করে তখন কিন্তু উইলের মাধ্যমে সেটার প্রপার্টি কোনো ব্যক্তিকে ট্রান্সফার করছে, কিন্তু সে যতদিন জীবিত আছে ততদিন কিন্তু সে প্রপার্টির ওনারশিপ তার হাতেই থাকে। বলে রাখা ভালো যে যে ব্যক্তিটা উইলের মাধ্যমে তার প্রপার্টি ট্রান্সফার করছে সে কিন্তু চাইলে ভবিষ্যতে সেই উইলটা রিভোকও করতে পারে, অর্থাৎ কিনা সে যতদিন বেঁচে আছে ততদিনের মধ্যে যদি যাকে ট্রান্সফার করা হয়েছে তার সাথে যদি তার কোনো বনিমনা না হয় তাহলে কিন্তু সে উইলটা রিভোক করতে পারে, অর্থাৎ কিনা ক্যান্সেল করতে পারে, বা উইলের কিছু পার্ট সে চেঞ্জ করতে পারে। হয়তো প্রপার্টির পরিমাণ হতে পারে বা বিভিন্ন বিভিন্ন জিনিস সে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে। উইল করার পরেই কিন্তু প্রপার্টির ওনারশিপ ট্রান্সফার হয় না, কারণ যে ব্যক্তি উইল করছে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু সেই প্রপার্টির ওপরে সেই ব্যক্তিরই ওনারশিপ থাকবে। তো তার মৃত্যুর পরে কিন্তু সেই প্রপার্টির ওনারশিপ নিতে গেলে যার নামে উইলটা করেছে সে কোর্টে প্রোবেটের মামলা করবে। এখানে প্রোবেটের মামলা করার জন্য কিন্তু উইল করার সময় অবশ্যই একজন এক্সিকিউটর নিয়োগ করতে হবে। এই প্রোবেট মামলা করার পরেই কিন্তু সেই ব্যক্তিটা সেই উইলের মাধ্যমে সেই প্রপার্টির ওনারশিপ পেতে পারে। এখানে কোর্টে যেমন এক্সিকিউটরের দরকার হয় তেমন কিন্তু কোর্ট নিয়ার রিলেটিভসদের সাক্ষীর জন্য ডাকে, এবং এই সমস্ত কিছু দেখার পরেই কিন্তু যখন কোর্ট মনে করে যে হ্যাঁ এটা একটা অরিজিনাল উইল, তখনই কিন্তু অরিজিনাল উইল হিসেবে গ্রান্ট হলে তখনই কিন্তু সেই প্রপার্টি বা সেই সম্পত্তির ওনারশিপটা সেই ব্যক্তির হাতে চলে যায়। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উইলটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য মাধ্যম, কারণ এখানে অনেক সময় দেখা গেছে যে যে প্রিয় ব্যক্তি হয়তো তাকে এখন দেখাশোনা করছে, ভবিষ্যতে হয়তো তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক নাও থাকতে পারে। সে এখন যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে ভবিষ্যতে হয়তো সেইগুলো মিথ্যাও হতে পারে। তো তার জন্য কিন্তু উইল একটা গুরুত্বপূর্ণ বা একটা গ্রহণযোগ্য মাধ্যম, কারণ উইল কর্তা সবসময়ের ক্ষেত্রেই তার ওনারশিপটা প্রপার্টির উপর পেয়ে থাকে প্রথমত। দ্বিতীয়ত হলো যে উইল কিন্তু তার কথা অনুযায়ী যতবার খুশি সে চায়, যতবার চায়, যত রকম পরিবর্তন চায় সে কিন্তু উইলে করতে পারে। এবং সব থেকে শেষ যে উইলটা তিনি তৈরি করে দিয়ে যাবেন তার মৃত্যুর আগে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে, আগেরগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো উইলের কতগুলো ইম্পর্টেন্ট দিক বলতে গেলে উইল কর্তা যতদিন জীবিত থাকবে ততদিন কিন্তু প্রপার্টির ওনারশিপ ট্রান্সফার হয় না। উইল কর্তার মৃত্যুর পরেই কিন্তু প্রপার্টির ওনারশিপ ট্রান্সফার হয়। দ্বিতীয়ত উইলে কিন্তু অবশ্যই একজন এক্সিকিউটর নিয়োগ করতে হয়। তৃতীয়ত হলো উইলটা আপনি রেজিস্টার করাতেও পারেন, নাও করাতে পারেন। চতুর্থ, উইল কর্তা বেঁচে থাকাকালীন কিন্তু তার ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করা যায়, তিনি যতবার চান ততবার কিন্তু উইলটাকে চেঞ্জ করতে পারেন। এইবারে আমরা আলোচনা করব গিফট ডিড বা দানপত্র নিয়ে। গিফট ডিড বা দানপত্র এমন একটা মাধ্যম যেখানে আপনি আপনার খুব প্রিয় মানুষ, খুব ট্রাস্টের মানুষ, অর্থাৎ কিনা আপনি তাকে খুবই বিশ্বাস করেন, আপনি চান না যে আপনার মৃত্যুর পরবর্তীতে সে কোনোভাবে আপনার প্রপার্টির অধিকার থেকে বঞ্চিত হোক। আপনি দেখে যেতে চান যে আপনার দেয়ার প্রপার্টির ওনারশিপ সে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তা উপভোগ করছে। এর জন্য কিন্তু সবথেকে গ্রহণযোগ্য মাধ্যমটা হলো গিফট ডিড বা দানপত্র, সম্পূর্ণ বিনা খরচে। এখানে দলিল ট্রান্সফার করতে কিন্তু কোনো খরচ আসে না, কিন্তু এখানে স্ট্যাম্প ডিউটি আপনাকে অবশ্যই পে করতে হয়।
এবং এই দানপত্র বা গিফট ডিডটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। মানে গিফট ডিডে কিন্তু বা দানপত্রে ওনারশিপটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়। আপনি যখনই আপনার প্রপার্টিটা গিফট ডিড বা দানপত্রের মাধ্যমে ট্রান্সফার করে দেবেন, যাকে করে দেবেন, ওনারশিপটা কিন্তু তার হাতেই চলে যাবে। সেটা কিন্তু উইলের মতো আপনার হাতে থাকবে না, কারণ আপনি আপনার প্রপার্টিটা দানপত্রের মাধ্যমে তাকে দান করে দিয়েছেন। গিফট ডিড বা দানপত্রের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হলো যে এর মাধ্যমে প্রপার্টি ট্রান্সফার করলে কিন্তু সঙ্গে সঙ্গে ওনারশিপটাও ট্রান্সফার হয়ে যায়। মানে যে ট্রান্সফার করছে তার কিন্তু প্রপার্টির ওপরে আর কোনো অধিকার থাকে না ট্রান্সফারের পরে। এবং এর দ্বিতীয় মূল বিষয়টা হলো যে এখানে কিন্তু স্ট্যাম্প ডিউটি পেমেন্ট করতে হয়। থার্ড হলো এখানে রেজিস্ট্রেশন কম্পালসারি, রেজিস্ট্রেশনটা আপনাকে করাতেই হবে। ফোর্থ হলো যে এটা কোর্টে চ্যালেঞ্জ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। এখন আমরা জেনে নিলাম উইল এবং গিফট ডিড বা দানপত্রের বিষয়। এবারে আমরা বুঝে নেব যে উইল এবং গিফট ডিড এর মধ্যে কি পার্থক্য আছে। তো ফার্স্ট, উইল করার পরে কিন্তু ওনারশিপটা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হয় না। উইল কর্তা যতদিন বেঁচে আছেন ততদিন তো ওনারশিপ ট্রান্সফার হয় না। এমনকি উইল কর্তার মৃত্যুর পরেও কিন্তু আমরা যেমনটা জানলাম প্রবেট মামলার মাধ্যমেই কিন্তু উইলের ওনারশিপটা পাওয়া যায়। এখানে অন্যদিকে কিন্তু দানপত্র বা গিফট ডিড এর মাধ্যমে ট্রান্সফার করার প্রপার্টির ওনারশিপ কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিটলি ট্রান্সফার হয়। অর্থাৎ কিনা আপনি দানপত্র করে দেওয়ার পরেই কিন্তু ওনারশিপ আপনার হাত থেকে চলে যাবে এবং যাকে দানপত্র করেছেন তার হাতে কিন্তু কমপ্লিট ওনারশিপ চলে যাবে। তো সেকেন্ড হলো কিন্তু উইল আপনি যখন খুশি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ কিনা উইল কর্তা যতদিন বেঁচে আছেন ততদিন কিন্তু তার ইচ্ছা অনুযায়ী সে উইল চেঞ্জ করতে পারবেন, কোনো লিমিটেশন নেই। সে যতবার চায় ততবারই কিন্তু সে উইল চেঞ্জ করতে পারে। এমনকি চাইলে উইল রিভোক অর্থাৎ উইলটা ক্যান্সেল করতে পারে। কিন্তু এখানে গিফট ডিড একবার যদি আপনি জমি বা নিজের প্রপার্টিটা দানপত্র করে দেন তাহলে কিন্তু কোনোভাবে সেই প্রপার্টির ওনারশিপ বা কোনো রকম চেঞ্জ আপনি করতে পারবেন না। এরপরে আমরা জেনে নেব রিলিজ ডিডের ব্যাপারে। রিলিজ ডিড তখনই করা হয় যখন আপনি কোনো প্রপার্টির জয়েন্ট ওনার বা সেটা আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি। অর্থাৎ কিনা আপনি কোনো প্রপার্টি আছে, সেই প্রপার্টিতে অনেকগুলো অংশীদার আছে এবং তাদের মধ্যে আপনি একজন এবং আপনি আপনার অধিকার ছেড়ে দিচ্ছেন, তার জন্য কিন্তু আপনি রিলিজ ডিড করতে পারেন। উদাহরণের মাধ্যমে বোঝা যাক যে ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তির 5 জন ছেলে আছে। তো এই 5 জন ছেলে প্রত্যেকেই কিন্তু সেই ব্যক্তির সম্পত্তি বা প্রপার্টির সমান অধিকারী। তো কোনো একজন ছেলে তার সম্পত্তির অধিকার ছেড়ে দিচ্ছে নিজে থেকে, সে স্বেচ্ছায় তার বাবার বা তার পৈতৃক সম্পত্তির অধিকার সে ছেড়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু রিলিজ ডিডের মাধ্যমে সে পৈতৃক সম্পত্তি ছেড়ে দিতে পারে। এক্ষেত্রে তাকে না উইল করতে হবে না গিফট ডিড করতে হবে আরও 4 ভাইয়ের জন্য, কারণ সে যখন তার প্রপার্টির ওনারশিপ ছেড়ে দেবে তখন তার ওনারশিপটা সেই প্রপার্টির অংশটা কিন্তু সেই 4 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। এবং এই রিলিজ ডিডের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো যে এখানে কিন্তু স্ট্যাম্প ডিউটি খুবই কম লাগে। তো এক্ষেত্রে একটা উইল বা দানপত্রের মতো খরচও আপনার হবে না এবং আপনি স্বেচ্ছায় আপনার প্রপার্টির ওনারশিপ ছেড়ে দিতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে কোনো থার্ড পার্সন অর্থাৎ কিনা বাইরের কোনো ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু আপনি আপনার এই জয়েন্ট ওনারশিপ ছাড়তে পারবেন না। অবশ্যই যারা ওখানে কো ওনার আছে, অর্থাৎ কিনা এক্ষেত্রে উদাহরণ ক্ষেত্রে এখানে যে 4 ভাইয়ের কথা আমরা বললাম সেই 4 ভাই কিন্তু এর ভাগের সম্পত্তিটা পাবে, কোনো বাইরের বা থার্ড পার্সন কিন্তু সেটা পাবে না। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট আলোচনা। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমরা চ্যানেলে নিয়ে এসে থাকি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোনো সময় কোনো প্রপার্টি ট্রান্সফার করতে গেলে আপনারা দানপত্র করুন আর উইল করুন, যাই করুন না কেন অবশ্যই সেটা বিচার বিবেচনা করে করবেন। যতটুকুনি প্রপার্টি আপনি কাউকে দিচ্ছেন এবং সেই প্রপার্টি দেওয়ার পরে কিন্তু আপনার কোনো অসুবিধা হচ্ছে না তাহলেই কিন্তু সেই প্রপার্টিটাকে দানপত্র করুন। কারণ ভবিষ্যতে যদি সেই ব্যক্তি আপনাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো না রাখে তখন কিন্তু আপনি অসুবিধায় পড়বেন।